হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব ক্লাস 6 এর যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা সেকেন্ড ইউনিট টেস্ট 2026 রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের এক 6 নম্বর স্কুল অর্থাৎ হাওড়া জেলা হাই স্কুলের সমস্ত জিওগ্রাফির কোশ্চেনগুলো। প্রথমেই দেখে নাও একের দাগে দেখে কি আছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশটি হলো কি? অপশান হবে বি অপশান, অর্থাৎ এর অ্যান্সার হবে আফ্রিকা। 2 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর দীর্ঘতম নদী হলো কি? অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদ। 3 নম্বরের কোশ্চেন দেখো, 1-3, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়কালকে কোন সময় বলা হয়? আমরা জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কোন সময়কাল দেখতে পাই? অপশান বি হবে অ্যান্সার, অর্থাৎ বর্ষাকাল দেখতে পাই। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, যত উপরে উঠে যায় তত বায়ুর চাপ কি হয়? কমতে থাকে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। এবারে হচ্ছে 5 নম্বর কোশ্চেন দেখো, সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু কি প্রকৃতির? অপশান এ হবে সঠিক অ্যান্সার, সমভাবাপন্ন প্রকৃতির। সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। এবার 6 নম্বর কোশ্চেন দেখো, মৌসুমী শব্দের অর্থ হলো কি? অপশান সি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ ঋতু। এবারে 7 নম্বর কোশ্চেন দেখো, লাল মাটিতে প্রদত্ত যে উপাদানটি বেশি আছে তা হলো কি? অপশান সি হবে অ্যান্সার লোহা। 8 নম্বর কোশ্চেন দেখো, তুলা চাষ সব থেকে ভালো হয় যে মাটিতে তা হলো? অপশান এ হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ কালো মাটিতে তুলা চাষ ভালো হয়। 9 নম্বর কোশ্চেন দেখো, শ্বাসমূল দেখা যায় পদার্থ যে ধরনের উদ্ভিদের তা হলো কি? অপশান এ হবে সঠিক অ্যান্সার, লবণাম্য উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়, যেটা আমরা উপকূলবর্তী এলাকায় গেলে দেখতে পাবো, সুন্দরী, গরান, গেওয়া অ্যাটসেট্রা গাছে। এবার 10 নম্বর কোশ্চেন দেখো, অরণ্য সংরক্ষণের একটি উপায় হলো কি? অপশান এ হবে অ্যান্সার, বনসৃজন, অর্থাৎ গাছ লাগালে হচ্ছে অরণ্য সংরক্ষণ করা যেতে পারে। 11 নম্বর কোশ্চেন দেখো, যে অরণ্যে শিকার, পশুচারণ, গাছ কাটা ইত্যাদি যাবতীয় কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ তাকে কি বলে? সংরক্ষিত অরণ্য বলে, আগেই পড়েছো। অপশান এ হবে অ্যান্সার। আর 12 নম্বর কোশ্চেন দেখো, ভারত সরকারের যত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করেছিল তা হলো কি? এর আগের স্কুলটাইও দেখতে পাবে ভিডিওতে গেলে। অপশান বি হবে সঠিক অ্যান্সার, 1972 সালে। এবার 2-এর দাগের কোশ্চেনগুলো দেখে নাও। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দিতে বলেছে। একের দেখো, আন্টার্কটিক তথা পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম কি? এই কোশ্চেনটা প্রত্যেকটা স্কুলে প্রায় আছে বললেই চলবে, ভালো করে পড়ে রাখবে, মুখস্থ করে রাখবে। অ্যান্সার হবে ল্যাম্বার্ট হিমবাহ। 2 নম্বরের কোশ্চেন দেখো, কোন স্থানকে পৃথিবীর শীতলতম স্থান বলা হয়? অ্যান্সার হবে আন্টার্কটিকার ভস্তক স্টেশনকে পৃথিবীর শীতলতম স্থান বলা হয়। 3 নম্বরের কোশ্চেন দেখো, বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যান্সার হবে থার্মোমিটার, বিশেষভাবে 6 এর গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা পার্থক্য কত হয়? আগেই পড়েছো, 6.5 ডিগ্রি হারে সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে যায়। 5 নম্বর কোশ্চেন দেখো, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? মানুষের কোনো সাহায্য ছাড়াই যে সমস্ত গাছপালা প্রাকৃতিকভাবে বড় হয়ে ওঠে তাদের স্বাভাবিক উদ্ভিদ বলা হয়। অর্থাৎ যেসব প্রাকৃতিক বন, যেমন আমাজন বা বিভিন্ন প্রাকৃতিক যেসব বনগুলো আছে বা ফরেস্টগুলো আছে, সেগুলো কি মানুষের সাহায্য ছাড়াই বেড়ে উঠেছে, তাদের যে সমস্ত গাছদের স্বাভাবিক উদ্ভিদ বলা হয়। ভারতের মরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায়? মরু অঞ্চলে আমরা কাঁটা জাতীয় বা কাঁটা ঝোপ, গুল্ম জাতীয় উদ্ভিদ যেমন ক্যাকটাস, বাবলা, ফণিমনসা লক্ষ্য করতে পারি। এদের জেরোফাইট বা মরু উদ্ভিদও বলা হয়। এবার 7 নম্বর কোশ্চেন দেখো, পরিযায়ী পাখি কাকে বলে? এটাও গত স্কুলে বা আগের স্কুলে দেখেছো। যেমন দেখো, যেসব পাখি বছরের নির্দিষ্ট সময় শীতের হাত থেকে বাঁচতে বা খাদ্যের খোঁজে এক দেশ থেকে অন্য দেশে বা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে আসে তাদের পরিযায়ী পাখি বলে, যেমন বুনো হাঁস, খঞ্জনা ইত্যাদি। এবারে 8 নম্বর কোশ্চেন দেখো, অভয়ারণ্য বলতে কি বোঝো? যে সংরক্ষিত বনাঞ্চলে বন্যপ্রাণীরা নির্ভয়ে বিচরণ করতে পারে এবং তাদের বংশবৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করা হয় তাকে অভয়ারণ্য বলে। অর্থাৎ যেখানে অভয়ারণ্যতে কি পড়লাম, পশুচারণ বা কোনো মানুষের প্রবেশ, কোনো প্রকার প্রাকৃতিক সম্পদ সংগ্রহ ইত্যাদি নিষিদ্ধ। তো এবারে দেখো, 3-এর দিকে যে কোশ্চেনগুলো আছে দেখে না। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে দিতে বলেছে। বায়ুমণ্ডল কি কি উপায়ে উত্তপ্ত হয় তা সংক্ষেপে লিখতে বলেছে। বায়ুমণ্ডল প্রধানত 3টি উপায়ে উত্তপ্ত হয়। কি কি উপায়? বিকিরণ উপায়, সূর্য থেকে আসা ক্ষুদ্র তরঙ্গের দৈর্ঘ্যের যে সৌররশ্মি প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এরপর সেই তাপ দীর্ঘ তরঙ্গরূপে মহাকাশে ফিরে যাওয়ার সময় বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, জলীয়বাষ্প, ধূলিকণা দ্বারা শোষিত হয়। এর ফলে কি হয়? বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এটা বিকিরণ পদ্ধতিতে হলো। আর 2 নম্বরে কি? পরিচলন পদ্ধতিতে উত্তপ্ত হয়। সেটা কি হবে?
ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হলে তা হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে এবং উপরে শীতল ও ভারী বায়ু নিচে নেমে আসছে। বায়ুর এই চক্রাকার চলাচলের মাধ্যমে নিচের স্তরের তাপ উপরের স্তরে সঞ্চালিত হয় এবং বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এটি বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার একটি প্রধান উপায়। এবারে কি আছে, পরিবহন বা কন্ডাকশন পদ্ধতিতে হয়ে থাকে। সেটা কি হবে, ভূপৃষ্ঠ যখন সূর্যের তাপে উত্তপ্ত হয় তখন তার সংস্পর্শে থাকা বায়ুর স্তরটিকে উত্তপ্ত হয়ে ওঠে। উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে সংলগ্ন শীতল বায়ুস্তর তাপের এই সঞ্চালনকে পরিবহন পদ্ধতি বলে। তবে বায়ুমণ্ডলের উপরের স্তরগুলোতে এই পদ্ধতির তাপ খুব একটা পৌঁছতে পারে না। এই তিনটাকে ভালো করে মুখস্থ করবে, তিনটা পদ্ধতি বা ভূপৃষ্ঠ বা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার। এবার দুয়ের দাগে যে কোশ্চেন আছে দেখো, আবহাওয়া জলবায়ুর পার্থক্য। এটাও আগের স্কুলে পড়েছো বা তার আগে যেসব স্কুলগুলো বা ভিডিওগুলো দেখে এলে দেখতে পাবে। ভালো করে এটা পড়ে নেবে, এটা আর বললাম না আমি, এটা কমন কোশ্চেন হয়ে গেছে। 3 নম্বরে দেখো, মাটি কিভাবে সৃষ্টি হয়। শৈল বা পাথর বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন রোদ, বৃষ্টি, নদী ইত্যাদি দীর্ঘকাল ধরে চূর্ণ বিচূর্ণ হতে থাকে। পাথর বা শিলাখণ্ড বিচূর্ণ হয়ে কি হয়, রেগোলিথ তৈরি করে। পরবর্তী রেগোলিথের সাথে জৈব পদার্থ মিশে ও জল মিশে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মাটি সৃষ্টি হয়। মানে একটা পাথর বহুকাল যাবৎ রোদ, বৃষ্টি, নদী, বায়ুর দ্বারা কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। ক্ষয় হচ্ছে, ছোটো ছোটো টুকরোতে পরিণত হচ্ছে। টুকরোতে পরিণত হতে 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 কি হচ্ছে, গুঁড়ো হচ্ছে। গুঁড়ো হয়ে তার সঙ্গে কি হচ্ছে, বিভিন্ন জৈব পদার্থ এবং গাছের পচা অংশ, পাতার পচা অংশ, বিভিন্ন প্রাণীজ দেহ পচা অংশ এটসেট্রা কি হচ্ছে, মিশছে। মিশে কি হচ্ছে, মাটি সৃষ্টি হচ্ছে। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, মাটি সংরক্ষণের বা মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি সংক্ষেপে লিখতে বলেছে। এটাও পড়েছো আগে। মাটি আমাদের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অবলম্বন করা যেতে পারে। বৃক্ষরোপণ বা বনায়ন করা যেতে পারে। কেন? গাছপালা মাটির সবচেয়ে ভালো বন্ধু, কারণ গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করে মাটিকে শক্ত করে ধরে রাখে। ফলে বৃষ্টির জল বা বাতাসের তোড়ে মাটি সহজে ক্ষয়ে যায় না। এইবারে দেখো, ধাপ চাষ পদ্ধতিতে, ছবিতে পাশে দেখতে পাচ্ছ কিভাবে ধাপ চাষ হয়। পাহাড়ি অঞ্চলে ঢালু জমিতে ধাপ তৈরি করে চাষ করলে বৃষ্টির জলের গতি কমে যায়, কারণ ঢালে যতটা গতিতে জল নামতে এখানে ততটা গতিতে নামতে পারে না। ফলে হচ্ছে মাটি ক্ষয় রোধ হয়। ফালি চাষ পদ্ধতিতে পাশে দেখতে পাচ্ছ ছোট ফালি করে, ধাপ চাষের ঠিক নিচেই যেখানে গরু বা একটা মোষ দেখতে পাচ্ছ, সেটাই আড়াআড়ি ভাবে ফালি বা পটি তৈরি করেছে এইরকম ভাবে, দিয়ে হচ্ছে জলকে প্রবাহকে বাধাগ্রস্ত করা হয় এবং মাটি সংরক্ষিত থাকে। এবার তৃণাবরণ বা ঘাস লাগানোর মাধ্যমে মাটির উপরের ঘাসের আস্তরণ থাকলে তা বৃষ্টির ফোঁটার সরাসরি আঘাত থেকে মাটিকে রক্ষা করে এবং জল শুষে নিতে সাহায্য করে। শস্য আবর্তন বা ক্রপ রোটেশনের মাধ্যমে একই জমিতে বারবার একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল যেমন ধান চাষের পর ডাল চাষ করলে মাটির উর্বরতা ও গঠন বজায় থাকে। নিয়ন্ত্রিত পশুচারণ অর্থাৎ পশুচারণ নিয়ন্ত্রণ করলে অতিরিক্ত পশুচারণের ফলে জমির ঘাস ও গাছপালা নষ্ট হয়ে যায় এবং মাটি আলগা হয়ে পড়ে, তাই পশুচারণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কারণ পশুরা সমস্ত ঘাসের শিকড়, মূল, ঘাস সব সমস্ত কিছু খেয়ে ফেলে। ফলে হচ্ছে গিয়ে বৃষ্টির জল সরাসরি আঘাত করে, এছাড়া অন্যান্য প্রাকৃতিক শক্তি দ্বারাও ক্ষয় হয়। ক্লিয়ার? এগুলো আগের স্কুলগুলোতে আছে, সেই ভিডিওগুলোও দেখে আসবে, দিলে ভালোভাবে বুঝতে পারবে। এবার 4 থেকে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দিতে বলেছে। আন্টার্কটিকা মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে একটি সংক্ষেপে বিবরণ দিতে বলেছে। আন্টার্কটিকার ভূপ্রকৃতি কেমন, যেটা আগেও পড়েছো। পৃথিবীর মানচিত্রে দক্ষিণ মেরুকে কেন্দ্র করে অবস্থিত আন্টার্কটিকাকে মহাদেশটি তার অনন্য বৈচিত্র্যময় ভূপ্রকৃতির জন্য পরিচিত। এর প্রধান বৈশিষ্ট্যগুলি নিচে সংক্ষেপে তুলে ধরা হলো। কি কি? বরফের চাদর, যেটা ছবিতেই দেখতে পাচ্ছ। এই মহাদেশের প্রায় 98% বা 98% এলাকা সারা বছরই গড়ে 2 কিমি পুরু বরফের স্তরে ঢাকা থাকে। এই সুবিশাল বরফের আবরণের জন্য একে সাদা মহাদেশ বলা হয়। ছবিতে দেখতে পাচ্ছ উপরের ছবিটায়, একদম উপরের ছবিটায়। এইবারে দেখো 2 নম্বরে দেখো, উচ্চভূমি ও মালভূমি। আন্টার্কটিকা আসলে একটি বিশাল উচ্চভূমি বা মালভূমি অঞ্চলের গড় উচ্চতা প্রায় 2300 মিটার, যা পৃথিবীর অন্যান্য মহাদেশের তুলনায় অনেক বেশি। এবার 3 নম্বরে দেখো, পর্বত শ্রেণী। মহাদেশটি ট্রান্স আন্টার্কটিকা পর্বতশ্রেণী সাধারণত পূর্ব ও পশ্চিম এই দুই ভাগে বিভক্ত করেছে। এই মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল ভিনসন ম্যাসিভ, এর উচ্চতা 4892 মিটার। এবার এখানে আগ্নেয়গিরিও দেখা যায়। এখানে বেশ কিছু আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে অন্যতম হলো মাউন্ট ইরেবাস। এটি মহাদেশের একটি সক্রিয় আগ্নেয়গিরি।
বরফের তাক রয়েছে, আইস শেলফস আছে। উপকূলীয় এলাকায় বিশাল বিশাল বরফের তাক দেখা যায় যা সমুদ্রের উপর ভেসে থাকে। ছবিতেই দেখতে পাচ্ছ একদম উপরের ছবিটায় সমুদ্রের জলের উপর বড় বড় বরফের চাই ভেসে আছে। এর মধ্যে রস আইস শেল্ফ উল্লেখযোগ্য, রস আইস শেল্ফ নামে এটা আছে সবচেয়ে উল্লেখযোগ্য। এবার নুনা টাক্স দেখা যায় বরফের পুরু স্তরের মধ্যে মাঝে মাঝে পাহাড়ের যে চূড়াগুলো জেগে থাকে সেগুলোকে স্থানীয় ভাষায় নুনা টাক্স বলে। এগুলোই মোটামুটি এখানকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, ভালো করে পড়বে। এবার দুয়ের দাগে দেখো আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লিখতে বলেছে। এই কোশ্চেনটা অনেকবারই এসছে, প্রত্যেকটা স্কুলে আছে বললেই চলে। আন্টার্কটিকায় পৃথিবীর শীতলতম শুষ্কতম দুর্গম মহাদেশ হওয়া সত্ত্বেও এখানে এক বৈচিত্র্যময় জীবজগৎ গড়ে উঠেছে। নিচে আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। কি কি প্রাণীকুল, এখানে পেঙ্গুইন দেখা যায়। আন্টার্কটিকার প্রধান এবং সবচেয়ে পরিচিত প্রাণী হলো পেঙ্গুইন। এখানে অ্যাডেলা এবং এম্পারর পেঙ্গুইন সবচেয়ে বেশি দেখা যায়। ছবিতে দেখতে পাচ্ছ পেঙ্গুইন পাখিগুলোকে একদম উপরের ছবিতে, যেগুলো হচ্ছে প্রচণ্ড ঠান্ডার মধ্যে দলবদ্ধভাবে বসবাস করে। তারপরে ২ নম্বরে কি সিল দেখা যায়, সিল মাছ যাকে আমরা বলে থাকি। এই মাছের উপকূলে বিভিন্ন প্রজাতির সিল দেখা যায়, যেমন ওয়েডেল সিল, লেপার সিল, এলিফ্যান্ট সিল। পাশের ছবিতে দেখতে পাচ্ছ পেঙ্গুইনের ঠিক নিচেই সিলের ছবি, ওই বিড়ালের মতো মুখ যে খানিকটা। এবার ৩ নম্বর ছবি দেখো, তিমি দেখা যায়। ৩ নম্বর পয়েন্ট দেখো, সরি, তিমি আছে এখানে আন্টার্কটিকার চারপাশে দক্ষিণ মহাসাগর। নীল তিমি যাকে ব্লু হোয়েল বলে আমরা জানি, কিলার হোয়েল যাকে ওরকা বলে আমরা জানি, এবং হ্যামব্যাক তিমির বা হ্যামার জাতীয় যেসব তিমিগুলো হয় তার আনাগোনা দেখা যায়, অর্থাৎ দুদিকে হচ্ছে হাতুড়ির মতো খানিকটা মুখটা দেখতে। এবারে ক্রিল চিংড়ি দেখা যায়। এটি আন্টার্কটিকার বাস্তুতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ ছোট চিংড়ির মতো এই প্রাণীটি মাছ, পেঙ্গুইন এবং তিমির প্রধান খাদ্য। এবারে উদ্ভিদকুল কি কি দেখা যায় দেখো, অত্যাধিক ঠান্ডায় কারণে আন্টার্কটিকায় বড় কোনো গাছ জন্মাতে পারে না, তবে গ্রীষ্মকালে বরফমুক্ত পাথুরে জমিতে কিছু বিশেষ উদ্ভিদ দেখা যায়। এবারে শ্যাওলা ও লাইকেন দেখা যায়, মহাদেশের সামান্য কিছু স্থানে মস এবং লাইকেন জন্মায়, এই পাশের ছবিগুলাই দেখতে পাচ্ছ। তুষার শৈবাল বরফের উপর অনেক সময় লাল বা সবুজ রঙের আস্তরণ দেখা যায়, ছবিতে দেখতে পাচ্ছ, যা আসলে এক প্রকার শৈবাল। এই সমস্ত উদ্ভিদ দেখা যায়, কোনো বড় উদ্ভিদ দেখা যায় না। আগের ভিডিওগুলো দেখে আসতে পারবে, এই কোশ্চেনের অ্যান্সার আরও ছবি দিয়ে লেখা আছে, সেগুলো দেখলে আরও বুঝতে পারবে। ক্লিয়ার? এবার দেখো ৩ নম্বর কোশ্চেন দেখো, মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য এবং তার প্রভাব সম্পর্কে একটি সংক্ষেপে বিবরণ দিতে বলেছে। মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলো এগুলো আগেও পড়েছো। ঋতুভিত্তিক দিক পরিবর্তন হয়, এ বায়ুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তনের সাথে দিক পরিবর্তন হয়, যেটা আগেও বলেছি। গ্রীষ্মকালে এটি সমুদ্র থেকে স্থলভাগের দিকে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রভাবিত হয়ে থাকে গ্রীষ্মকালে বা বর্ষাকালে। আর এটি সমুদ্র থেকে, আর শীতকালে হয় কি, শীতকালে হয় হচ্ছে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে প্রভাবিত হয়, উত্তরে কনকনে ঠান্ডা হাওয়া আসে। এটাই হচ্ছে ঋতুভিত্তিক দিক পরিবর্তন হয় এই বায়ুর। এবার ২ নম্বরে হচ্ছে আর্দ্রতা ও শুষ্কতা। গ্রীষ্মকালে মৌসুম বায়ু সমুদ্রের উপর দিয়ে আসার ফলে প্রচুর জলীয় বাষ্প বহন করে আনে, যা বৃষ্টিপাত ঘটায়। অন্যদিকে শীতকালের মৌসুম বায়ু স্থলভাগ থেকে আসায় তা শুষ্ক প্রকৃতির হয়। এবার ৩ নম্বরে মৌসুমী বিস্ফোরণ দেখা যায়। বর্ষাকালে শুরুতে হঠাৎ করে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গিয়ে মৌসুমী বিস্ফোরণ বা মনসুন ব্রাস্ট বলা হয়। এবার ৪ নম্বরে অনিশ্চয়তা। মৌসুম বায়ুর আগমন এবং প্রত্যাগমন সময় নির্দিষ্ট সময় হয় না, কোনো সময় তাড়াতাড়ি আসে, ১ মাস আগে আসে, কোনো সময় ১ মাস পরে আসে। কোনো বছর বৃষ্টি বেশি হয়, আবার কোনো বছর খরা দেখা যায়। এই জন্য হচ্ছে এর অনিশ্চয়তাকে বলা হয়। এইগুলাই হচ্ছে মৌসুম বায়ুর বৈশিষ্ট্য বা বিবরণ। আর কি হয়, মৌসুম বায়ুর প্রভাব কি পড়ে। মৌসুমী বায়ু ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে জীবনযাত্রা বা জনজীবনের উপর অর্থনীতির উপর কিছু প্রভাব ফেলে থাকে, যেগুলো আগেও পড়েছো। কৃষিকাজ কী হয়, ভারত প্রধানত কৃষি নির্ভর দেশ। মৌসুমী বায়ু হলো কৃষির মূল ভিত্তি, ধান, পাট, বিভিন্ন খরিফ শস্যের ফলন এই বৃষ্টির উপর নির্ভর করে থাকে। যেটা হচ্ছে মৌসুমী বায়ুর অনিশ্চিত হলে হচ্ছে এর কৃষিকাজের উপর প্রভাব ফেলে। বৃষ্টিপাত ও তাপমাত্রা কি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই ভারতের মোট বৃষ্টিপাত প্রায় ৭৫ থেকে ৮০% করে থাকে। এই বায়ু আসার ফলে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পাওয়া যায় এবং তাপমাত্রা অনেকটাই কমে যায়, কারণ গ্রীষ্মের পরে আমরা বর্ষা আসে জানি।
জলবিদ্যুৎ উৎপাদন, মৌসুমী বৃষ্টির ফলে নদী ও জলাধারগুলি পূর্ণ হয়ে ওঠে, যা জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয়। এবার 4 নম্বরে বন্যা ও খরা, মৌসুমী বায়ুর অনিয়মিত আচরণের ফলে কখনো অতিবৃষ্টিতে বন্যা দেখা যায়, আবার কখনো বৃষ্টির অভাবে খরা পরিস্থিতির সৃষ্টি হয়। এবারে হচ্ছে বনভূমি ও জীববৈচিত্র্য, মৌসুমী বায়ুর প্রভাবে হয় বৃষ্টিপাতের উপর ভিত্তি করে ক্রান্তীয় চিরহরিত পর্ণমোচী বনভূমি গড়ে উঠেছে। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, ভারত কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন, আর ভারতকে কেন ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়? ভারত কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর বেশি হয় কেন? ভারতের কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে সারা বছর উষ্ণতা বেশি থাকার প্রধান কারণগুলি হলো সূর্যের অবস্থান, কারণ কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশটি উষ্ণমণ্ডলে অবস্থিত। এখানে বছরে প্রায় প্রতিদিন সূর্যরশ্মি লম্বভাবে বা প্রায় লম্বভাবে পড়ে, যার ফলে এই অঞ্চলটি সারা বছর প্রচুর তাপ পায়। বিষুবরেখার সান্নিধ্য, ভারতের দক্ষিণ অংশ বিষুবরেখা বা ইকুয়েটরের কাছাকাছি অবস্থিত হয় শীতকালেও এখানে কনকনে ঠান্ডা অনুভূত হয় না এবং গড় তাপমাত্রা বেশি থাকে। সমুদ্রের প্রভাব দেখা যায়, ভারত দক্ষিণ ভাগ 3 দিকে সমুদ্র, যেমন আরব সাগর আছে, বঙ্গোপসাগর আছে, ভারত মহাসাগর আছে, দ্বারা বেষ্টিত থাকে। নিচের দিকটা দেখলে মানচিত্রে দেখতে পাবে যে একদম নিচে ভারত মহাসাগর, আর পশ্চিম দিকে বঙ্গোপসাগর, আর পূর্ব দিকে কি আছে, আরব সাগর আছে। সরি, পূর্ব দিকে হচ্ছে বঙ্গোপসাগর আছে আর পশ্চিম দিকে আরব সাগর আছে। বরং সারা বছর এটি সমভাবাপন্ন কিন্তু উষ্ণ আবহাওয়া বিরাজ করে। এই কারণে এইগুলা হচ্ছে কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর বেশি হওয়ার কারণ। এবারে ভারতকে কেন ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়? ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলার মূল কারণগুলি হলো ভৌগোলিক অবস্থান, ভারত মূলত ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। কর্কটক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝখান দিয়ে যাওয়ার ভারতের অর্ধেকের বেশি অংশ ক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত। 37° যে রেখাটা টপিক অফ ক্যান্সার, সেটা ভারতের মাঝখান দিয়ে গেছে, যার কারণে হচ্ছে ভারতের বেশিরভাগ অংশ, অর্ধেকের বেশি অংশ হচ্ছে জলবায়ুর ক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত। এবারে মৌসুমী বায়ুর প্রভাব, ভারতের জলবায়ু পুরোপুরিভাবে মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল। ঋতু পরিবর্তনের সাথে সাথে মৌসুমী বায়ুর দিক পরিবর্তন হয়। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, যা ভারতের বৃষ্টিপাত এবং উষ্ণতাকে সরাসরি নিয়ন্ত্রণ করে। এবার হচ্ছে ঋতু বৈচিত্র্য, মৌসুমী বায়ু আসা এবং যাওয়ার উপর ভিত্তি করে ভারতের গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত এই প্রধান ঋতুগুলি আবর্তিত হয়। এবারে 5 নম্বরের কোশ্চেনগুলো দেখো। 5 দাগে যে কোশ্চেনগুলো আছে নিম্নলিখিত প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর চেয়েছে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলি কি কি? স্তরগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। বায়ুমণ্ডলের প্রধান 5টি স্তর আছে, হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, যেগুলো প্রত্যেকটা স্কুলেই এই কোশ্চেনটা আছে। এটা ভালো করে পড়ে রাখবে, ছবিটা আঁকার চেষ্টা করবে বা ছবিটা মনে রাখার চেষ্টা করবে। ফার্স্টে হচ্ছে ট্রপোস্ফিয়ার, একদম নিচের স্তর, যেটা হচ্ছে গড়ে 12 থেকে 18 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত ভূপৃষ্ঠ থেকে। আর এখানে কি 1000 মিটারে 6.4 ডিগ্রি উষ্ণতা কমতে থাকে। মেঘ ঝড় বৃষ্টি হয় বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এবার 2 নম্বর স্তর কি? ট্রপোস্ফিয়ারের উপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। এটা কি? ট্রপোস্ফিয়ারের উপর থেকে প্রায় 50 কিমি পর্যন্ত বিস্তৃত। এখানে হচ্ছে ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে, ফলে উচ্চতা বাড়ার সাথে সাথে কি উষ্ণতা বাড়তে থাকে। মেঘ বা ঝড় বৃষ্টি হয় না বলে একে শান্ত মণ্ডল বলা হয়। এই অঞ্চলে কি জেট প্লেন চলাচল করে, ছবিতে দেখতে পাচ্ছ। এবারে হচ্ছে মেসোস্ফিয়ার, 3 নম্বর স্তর হচ্ছে কি? প্রায় 80 কিমি পর্যন্ত বিস্তৃত, 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। এর বৈশিষ্ট্য কি? এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে এবং এটা বায়ুমণ্ডলের শীতলতম স্তর, মহাকাশ থেকে আসা উল্কা স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়, ছবিতেই দেখতে পাচ্ছ। 4 নম্বরে কি? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এর বিস্তৃতি কি? 80 থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এর বৈশিষ্ট্য কি? এই স্তরে সূর্যের তেজস্ক্রিয় রশ্মির প্রভাবে উষ্ণতা দ্রুত বাড়তে থাকে এবং বেতার তরঙ্গ স্তরে প্রতিফলিত হয়, এই জন্য একে আয়নোস্ফিয়ার বলা হয়। যা হচ্ছে প্রতিফলিত হয়ে কোথায় ফিরে আসে? পৃথিবীতে ফিরে আসে। এর কারণে আমরা টেলিভিশনে ছবি দেখতে পাই, স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন হচ্ছে সংকেত আমরা পেয়ে থাকি, মোবাইল ইন্টারনেট সংযোগ ব্যবস্থা আমরা চালাতে পারি, এটসেট্রা। এবার 5 নম্বরে কি? এক্সোস্ফিয়ার, এর বিস্তৃতি কি? 500 থেকে 750 বা 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর বৈশিষ্ট্য কি? এটি বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর, এখানে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। এবার 2 নম্বর কোশ্চেন কি বলেছে? পৃথিবীর মহাদেশ এবং মহাসাগরগুলি কি কি? আয়তনের বিচারে পৃথিবীর দুটি মহাদেশ সম্পর্কে সংক্ষেপে লেখো।
মহাদেশ 7টি আছে আমরা জানি, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ ও ওসিয়ানিয়া বা ওশেনিয়া। আর মহাসাগর 5টা আছে আমরা জানি, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ ও উত্তর মহাসাগর। এবার আয়তন দিক থেকে পৃথিবীর বৃহত্তম দুটি মহাদেশ হলো এশিয়া এবং আফ্রিকা। এদের সম্পর্কে সংক্ষিপ্ত নিচে দেওয়া হলো। পাশে দেখতে পাচ্ছ এশিয়ার মানচিত্রটা, তার মধ্যে এসব দেশ আছে, চায়না আছে, রাশিয়া আছে, ইন্ডিয়া আছে, মঙ্গোলিয়া আছে, কাজাকিস্তান আছে। এর আয়তন কি? এটি পৃথিবীর বৃহত্তম মহাদেশ। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 30% এলাকা জুড়ে এই মহাদেশ বিস্তৃত। এই জনসংখ্যা কি? এটি বিশ্বের সর্বাধিক জনবহুল মহাদেশ। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 60% বা 60% মানুষ এখানে বাস করে। এর বৈশিষ্ট্য কি? মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এবং মৃত সাগর বিশ্বের নিম্নতম স্থান। এই মহাদেশে অবস্থিত। ভারত ও চীন এশিয়া মহাদেশ দুটি প্রধান দেশ। ভারত আর চীন এশিয়া মহাদেশের দুটি প্রধান দেশ। এবার 2 নম্বরে আফ্রিকা। আফ্রিকার মানচিত্রটা দেখতে পাচ্ছ পাশে, প্রায় 54টা দেশ নিয়ে অবস্থিত আফ্রিকা মহাদেশ। এটি আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। ভৌগোলিক অবস্থান কি? নিরক্ষরেখা, কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখা, 3টি রেখা এই মহাদেশের উপর দিয়ে গেছে। এর বৈশিষ্ট্য কি? বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ এবং বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা এই মহাদেশে অবস্থিত। এই মহাদেশটি খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। ক্লিয়ার? এইটুকু পর্যন্তই। থ্যাংক ইউ। খুব ভালো করে পড়বে। কিছু প্রশ্ন কমন আছে যেগুলো আগের ভিডিওতে দেখে এলেও আরও অন্যান্য কিছু পয়েন্ট বা ছবি পাবে এবং এগুলা পড়ে মুখস্থ করবে এবং যখন দেখবে সবগুলো স্কুল কমপ্লিট হয়ে গেছে তোমাদের পড়াও প্রায় হয়ে যাবে। সেরকম করেই অ্যান্সার দেওয়া আছে। ভালো করে একটু পড়বে আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো আর বেল আইকনটা প্রেস করে দাও আর সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ। টাটা।